নমস্কার, শুরু করছি বাংলা বলছি। সমস্ত জল্পনার অবসান গত কয়েক মাসে এই স্টুডিওতেই আমরা বারংবার বাংলায় এসআইআর নিয়ে আলোচনা করেছি এবং সেখানেই যে সম্ভাবনা দেখা যাচ্ছিল যে বাংলায় এসআইআর শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরপর গতকাল আমরা দেখলাম যে আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা প্রেস কনফারেন্স করতে চলেছেন এবং তখন থেকেই দেওয়াল লিখনটা স্পষ্ট হচ্ছিল। অবশেষে আজকে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল যে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে। আজ রাত 12টায় ভোটার তালিকা ফ্রিজ হচ্ছে এবং তখন থেকেই আনুষ্ঠানিকভাবে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। এবং 9ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে, 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। অর্থাৎ সব মিলিয়ে এসআইআর এর দামামা আগেই বেজেছিল, এবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই। আর এরই মধ্যে আমরা দেখলাম যে তালিকা আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হলো সেখানে পশ্চিমবঙ্গ যেমন রয়েছে তেমনই রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, কেরল, তামিলনাড়ুর মতো একাধিক রাজ্য। কিন্তু খুব ইন্টারেস্টিংলি আমরা দেখলাম যে আদালতে বিচারাধীন এই যুক্তিতে আসামে এসআইআর এই পর্বে হচ্ছে না, যদিও আসামেও সামনের বছর ভোট এবং বাংলা, তামিলনাড়ু, কেরালার সঙ্গে আসামেরও একই সঙ্গে ভোটে যাওয়ার কথা। আর ঠিক এর আগেই আমরা দেখলাম যে নবান্নের তরফ থেকে জেলা শাসক স্তর থেকে শুরু করে একাধিক পদের রদবদল হলেও একসঙ্গে ব্যাপক রদবদল, যাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিজেপি তারা ইলেকশন কমিশনের কাছে নালিশ করেছে। অন্যদিকে এই প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয় মুখ্য নির্বাচন কমিশনারকে, তিনি কি বললেন সেটাও শোনাবো। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন সজল ঘোষ, তৃণমূলের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। আমি শুরুতে একবার চোখ রাখবো প্রতিবেদনে। বিহারের সাফল্যকে তাস করে এবার পশ্চিমবঙ্গেও এসআইআর এর কথা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বাংলা সহ মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোটার তালিকায় নিবিড় পর্যবেক্ষণ চালু হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, গোয়া, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তবে আগামী বছর ভোট থাকলেও অসমে চালু হচ্ছে না এসআইআর। এনআরসির কাজ এগিয়ে যাওয়াতেই সেখানে আপাতত এই পথে হাঁটছে না কমিশন। अब फेज 2 12 राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है। एसआईआर के समय ईआरओज और एईआरओज मिलकर सबसे पहला जो काम करेंगे वो इन्यूमरेशन फॉर्म्स को प्रिंट करेंगे। जिन राज्यों में एसआईआर हो रहा है या अभी होने वाला है उनकी मतदाता सूची आज रात को 12 बजे फ्रीज कर दी जाएगी। 1951 সাল থেকে দেশে 8 বার এসআইআর করা হয়েছে। দেশ জুড়ে শেষবার এই কাজ হয়েছিল 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত। কমিশন জানিয়েছে বিহারের সাফল্যকে মাথায় রেখে চালু হচ্ছে দ্বিতীয় দফার এসআইআর। এর জন্য 3 বার পর্যন্ত ভোটারদের বাড়ি যাবেন বিএলওরা। যারা বাইরে আছেন তারা অনলাইনেও পূরণ করতে পারবেন ফর্ম। পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকায় যে মানুষদের নাম ছিল বা বাবা মায়ের নাম ছিল তাদের ক্ষেত্রে ওই তালিকাই প্রামাণ্য বলে বিবেচিত হবে। পরিচয়পত্র হিসেবে দেওয়া যাবে আধার কার্ড, তবে এটা নাগরিকত্বের প্রমাণ নয়। নভেম্বরের 4 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া শুরু হবে। प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और 3 नवंबर तक चलेगा। हाउस टू हाउस इन्यूमरेशन 4 नवंबर से 4 दिसंबर तक। पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्टोरल रोल्स 9 दिसंबर 2025। क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड 9 दिसंबर 2025 से लेकर 8 जनवरी 2026। जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्टोरल रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे।
এর মধ্যেই অবশ্য এসআইআর নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীদের অভিযোগ বিজেপির নির্দেশে কাজ করছে কমিশন। তারা নির্বাচনী সমীকরণের ছকই বদলে দিতে চাইছে। অন্যদিকে কমিশনের দাবি বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন। তবে এই চাপানুতরের মধ্যেই আজ রাজ্যে 64 জন আমলা ও 457 জন বিসিএস পর্যায়ের আধিকারিক বদলি হয়েছেন। জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও দিয়েছে রাজ্য বিজেপি। ফলে 2026 ভোটের আগেই বেজে উঠতে চলেছে রণদামামা। কলকাতা টিভি। আমি প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, আজকে রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে এসআইআর এর প্রক্রিয়া, এবং যে এসআইআর এর বিরোধিতা তোমরা শুরু থেকে করে আসছিলে, এবং আজকে যে প্রেস কনফারেন্স আমরা দেখলাম সেখানে যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ তো নয়, 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, যার মধ্যে বিজেপি রুল স্টেটও রয়েছে, গুজরাট রয়েছে, ছত্তিশগড় রয়েছে, রাজস্থান রয়েছে, সেখানেও একই সঙ্গে এসআইআর এর প্রক্রিয়া হবে। তোমরা যে টাইমিং নিয়ে কথা বলছিলে, তোমরা বলছিলে কেন ভোটমুখী একটা প্রক্রিয়া হচ্ছে, সেটার মধ্যে তোমরা অভিসন্ধি দেখছিলে, কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে এমন অনেক রাজ্য রয়েছে যেটাতে আগামী বছর নির্বাচন নেইও। আমি সেটাই বলছি দিদি, সাংবিধানিকভাবে সাংবিধানিক প্রক্রিয়ায় তৃণমূলের কোনো বিরোধিতা কোনো কালেই ছিল না, থাকবেও না। মুশকিলটা দুটো জায়গাকে পরস্পর যদি দেখো, প্রথম হচ্ছে আসামকে বাদ দিয়ে দেওয়া হলো। যদি রোহিঙ্গার ইনফিলট্রেশন, যেটা ওদের প্রাক্তন সভাপতি বা আর একজন যিনি সব থেকে বড় চোর বলে যাকে বিজেপি একসময় বলেছিল যে আজকে বিরোধী দল নেতা, তারা যখন বারবার এই রোহিঙ্গা বা এই ইনফিলট্রেশন নিয়ে এত কথা বলছে, সেটার তো সব থেকে বড় জায়গা হচ্ছে আসাম। তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাকে এক্সক্লুড করা হচ্ছে একটা বিশেষ সুপ্রিম কোর্টের রায় দেখিয়ে বা কিছু দিয়ে। তাহলে সেটাকে সংবিধানকে কতটা প্রমোট করছে আমি জানি না, বা সংবিধানের বিরোধী কিনা সেটা আমি জানি না। সেটা একটা $1 মিলিয়ন কোশ্চেন, সময়ের সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই উত্তরটা পাবো। দ্বিতীয় যে প্রশ্নটা এখানে আসছে যে দেখো, এই যে ডিলিস্টিং করা বা চন্দনবাবু আরো ডিটেল নিশ্চয়ই বলবেন টেকনিক্যালিটিস, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভয় ভীতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটা ভোটার লিস্ট এখানে আমার প্রশ্ন যে এর আগে ডেফিনেটলি একটা বড় বিতর্কের জায়গা ছিল, যেখানে যে সমস্ত নথির কথা বলা হচ্ছিল সেগুলো অনেক সময় সেগুলো এরকম হ্যান্ডি নথি নয়, কিন্তু আজকে যদি আমরা দেখি, প্রথমত হচ্ছে যে 2002-এ যারা দুইয়ের যে সময়টা যখন এসআইআর হয়েছিল, তখন যাদের নাম ছিল তাদের কোনো নথি দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আধারের নথি, অর্থাৎ যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তিনি পরিচয়পত্র হিসেবে আধার দেখাতে পারবেন। এটা আজকে জ্ঞানেশ কুমার খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু পরিচয়পত্র হিসেবে ওই 11টি নথির সঙ্গে এটা গ্রহণযোগ্য হবে। আমি এই ভয়ের কথা ঠিক বলছিলাম না দিদি, আমি তো জানি এটা লাইনে দাঁড় করানোর সরকার, আমরা বিভিন্ন সময় লাইনে দাঁড় করানোর জায়গা দেখেছি, এবং তার আউটকামটা কি, যে উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল যে সন্ত্রাস থাকবে না, ব্ল্যাক মানি থাকবে না, এখন 2000 টাকার নোট আর বাজারে দেখা যায় না। ফলে সেই উদ্দেশ্য যে আশঙ্কা প্রকাশ করছিলে বারংবার, যে বহু মানুষ যারা বাইরে থাকেন কাজের সুবাদে, তাদের পক্ষে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আসা সম্ভব না, অনলাইনে এসআইআর প্রক্রিয়ার কথা বলছি তো, অনেক এটা তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে অন্যান্য যারা বিরোধী দল আছে তাদের একটা সফলতা, যে অনেকটা মডারেট হয়েছে, বাধ্য হয়েছে ইলেকশন কমিশন, সেটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমি বলছি এই যে রোহিঙ্গা ইনফিলট্রেশন, 1 কোটি নাম বাদ দিয়ে দেবো, এই যে শুধু তো এটা বাদ দেওয়ার প্রক্রিয়া নয়, তার মানে কি এটা ডিফ্র্যাঞ্চাইজ করার প্রক্রিয়া চলছে, যে যারা রাইটফুল ক্লেম আছে ভোটার যাদের, তাদের ডিফ্র্যাঞ্চাইজ করার চেষ্টা করো, ভয় দেখাও। ওই আবার দেখা যাচ্ছে কি ইলেকশন কমিশন কি একটা মিডিলম্যান হিসেবে কাজ করছে। ফেব্রুয়ারি মাসে বা ভবানীপুরের অনতিবিলম্বে কিছুদিন আগে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যে বহু অন্যান্য রাজ্যের ভোটারকে এখানে আনা হয়েছে, তাদের কি স্ট্যাম্প মারার প্রক্রিয়া করবে নাকি? আগামীকালই সর্বদল বৈঠক ডাকা হয়েছে, তো সেখানে ডেফিনেটলি আমাদের দল নিশ্চয়ই সেখানে যাবে, এবং নিশ্চয়ই আমাদের বক্তব্য যথাযোগ্যভাবে, আমরা কোনো প্রক্রিয়ার বিরোধিতায় যাচ্ছি না, কিন্তু আমরা বলছি একটা বৈধ ভোটারের নাম যদি অন্যায়ভাবে বাদ যায়, আমরা আমাদের কাজ করব, এবং আমরা দরকার পড়লে আদালতের দরজায় করা নাড়ব। দিদি, আমি চন্দনদার কাছে আসি। চন্দনদা, দেখো, আমি একেবারে শুরুতে যেটা বলি সেটা হলো যে এসআইআর নিয়ে যে প্রশ্নগুলো এখন এই মুহূর্তে দেখা দিচ্ছে, সেগুলোর জন্য আমরা বিশেষ কয়েকটা দিকে কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, প্রথম থেকেই করেছি, এবং সম্ভবত এখানে ন্যাশনাল কংগ্রেস ইজ দ্য ফার্স্ট যেখানে আমরা এই প্রশ্নটা তুলেছি একেবারে মহারাষ্ট্র নির্বাচন থেকে, এবং সে সময়টা একটা ব্যাপক ব্যাপৃত সময়।
ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা একেবারে পরিষ্কারভাবে দেখিয়েছি যে ইলেকশন কমিশন এসআইআর করবার ক্ষেত্রে কোন কোন জায়গাতে বেসিক্যালি আমি এখানে একটু অ্যাড করি। শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কিছুক্ষণ আগে একটি বিবৃতি ইস্যু করেছেন, যেখানে তিনি বলছেন যে 16ই অক্টোবর 2025 তারিখে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে এটি বিস্তারিত স্মারকলিপি জমা দেয়। সেখানে এই বিহারের জন্য যে ঘোষিত এসআইআর প্রক্রিয়া, সেখানে 16 দফা সংশোধনের দাবি জানানো হয়েছিল। একটি প্রস্তাবও নির্বাচন কমিশন গ্রাহ্য করেনি এবং তিনি মনে করছেন যে এই সময় সীমাটা সেটা গুরুতর ত্রুটি বা অসঙ্গতি দূর করার জন্য যথেষ্ট নয়। একদম বেসিক্যালি আমরা প্রথম যে ক্লজটা রেখেছিলাম, তুমি ভেরি ইন্টারেস্টিংলি তুমি এটাকে প্রডিউস করলে। ইন্টারেস্টিংলি আমরা প্রথমটাই রেখেছিলাম যে সময়ের সংক্ষিপ্ততা, স্প্যান অফ টাইমটা এত ছোট, যেখানে এই তিনটে কাজ করে ওঠা যায় না। এসআইআর এর ক্ষেত্রে দেখো প্রথম শর্তটাই হচ্ছে তিনটে স্পেসিফিক ফ্যাক্টর। একটা হচ্ছে ইনক্লুশন, ডিলিশন, কারেকশন। এই কারেকশনের প্যানেলের মধ্যে তোমাকে দেখতে হবে যে একটা ডেড ভোটারের একটা শ্রেণী আছে, ট্রেস পাসাস, ইনফিল্ট্রেটার্স যারা যারা আমার একটা যেটা কি আপনার আশঙ্কা নাকি এটা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর যে ডোর টু ডোর সেখানে বিএলওরা যাবেন, তারা ইনিউমারেশন ফর্ম নিয়ে যাবেন, সেই ফর্ম ফিল আপ করে দিতে হবে এবং 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। 8ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস টাইম থাকছে যে যদি খসড়া তালিকায় কারো নাম না থাকে তিনি সেটা নিয়ে আবেদন করতে পারবেন। 31শে জানুয়ারি পর্যন্ত তার হিয়ারিং হবে। তারপর অর্থাৎ নির্দিষ্টভাবে সময়সীমাগুলো বেঁধে বেঁধে দেওয়া হয়েছে। তাহলে আপনারা যে আশঙ্কা প্রকাশটা করছেন সেটা কি সত্যি আশঙ্কার জন্য আশঙ্কা প্রকাশ করছেন? না, এটা আশঙ্কার জন্য আশঙ্কা প্রকাশ না। তুমি একটা জিনিস দেখো, সারা পশ্চিমবাংলায় এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বিহারের থেকে একটু আলাদা হবে, কারণ বিহারে 7 কোটি 86 লক্ষ টোটাল ভোটার প্যানেল, যেটা আলটিমেটলি কাটেড হয়ে দাঁড়ালো 7 কোটি 42 লক্ষ। এখন পশ্চিমবাংলায় যদি তুমি ওই যে ম্যাপিংটা করা হচ্ছে, ইলেকটোরেট ম্যাপিং যেটা করা হচ্ছে 2002-এর সাথে, এই 2002-এর সাথে প্যারিটিটা দেখো, তুমি দেখবে ওই সময় যে ভোটার তালিকা পশ্চিমবাংলার তার সংখ্যাটা হচ্ছে 4 কোটি 67 লক্ষ। আর ঠিক এই মুহূর্তে পারসিভড, এই এখন তো তোমাকে বলা যাবে না ইনফ্যাক্ট যতক্ষণ না হচ্ছে, পারসিভ প্রায় 3 কোটি বেড়ে গেছে, যেখানে বলা হচ্ছে পশ্চিমবাংলার টোটাল ইলেকটোরেট এই মুহূর্তে এসে দাঁড়াবে 7 কোটি 58 লক্ষ। তো এইরকম একটি জায়গাতে দাঁড়িয়ে তোমার কি মনে হয়, আমরা প্রথম ক্লজটা রেখেছিলাম যে টাইম ফ্রেমটা করা হয়েছে, এখন অনেক কিছু গত 2 দশকে তো অনেক কিছু বদলেছে। এখন যে কোনো জিনিস এটা ভেরিফিকেশন, এখন ডিজিটাল যুগ, এখানে সবার সময় কম, এখন অনেক ফাস্ট হয়ে গেছে যে কোনো প্রক্রিয়া। বৌপিয়া, ডিজিটাল ম্যানিপুলেশনের যুগ। আমি তো আসি একটু সব্যসাচীর কাছে আসি, 1 সেকেন্ড আসি, সবার কাছে এক এক করে ঘুরে আসি। আমি শেষ করে দিই, জাস্ট একটা কথা বলে শেষ করি। আমি তোমাকে ম্যানিপুলেশনের কথাটা বলছি এই কারণে, ডোর টু ডোর তুমি অ্যাটেন্ড কি করছে, কোথায় করছে, এগুলোকেও দেখতে হবে। তো সব্যসাচী খুব পরিষ্কারভাবে আমরা প্রথম থেকেই বলেছিলাম যে এই এসআইআর প্রক্রিয়াটা এমনভাবে চালু করা হয়েছে, এমন একটা সময়ে এটা করা হয়েছে যেখানে পশ্চিমবাংলা এবং অন্যান্য কয়েকটি রাজ্য সেখানে নির্বাচন আছে সামনের বছরে। দেখুন, এসআইআর চালু হবে কি হবে না সেটা বড় কথা নয়, আমরা বোধহয় সেই বিতর্কটা আর কেউই করছি না। যখন প্রদীপ্ত ওই বিতর্ক ছেড়ে দিয়েছে আমরা কেউই করছি না, এসআইআর হচ্ছে। এখন বক্তব্য হচ্ছে এসআইআরটা করবার সময় কোন প্রক্রিয়া তারা অবলম্বন করবেন। আচ্ছা, চন্দনদা একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলেছেন, আমি আর একটা সমস্যার দিকে ইন্ডিকেট করছি। ধরুন একজন কোনো ছেলে, তিনি তার বাড়িতে এই মুহূর্তে নেই, তিনি বাইরে কোথাও কাজ করতে গেছেন। আজকে 2002-এর ভোটার তালিকায় তার বাবা মার নাম ছিল, কিন্তু হয় বাবা মা হয়তো তাদেরও কোনো আর সন্ধান নেই, তারা হয়তো আর নেই পৃথিবীতে। এই ছেলেটির নাম সে কিভাবে প্রুফ করবে সে ছিল? এই ধরনের কয়েকটি প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। বাংলার ভোটারদের একটা বড় অংশ তারা কিন্তু পশ্চিমবাংলার বাইরে থাকে, মৌপিয়াদি, যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে থাকেন, যারা ভোটাধিকার প্রয়োগ করবার জন্য আসেন, তাদের কিন্তু এই বাংলার ঠিকানা ছাড়া আর কোনো ঠিকানা কিন্তু তাদের কাছে নেই। ফলে যখন ডোর টু ডোর এই যখন এনুমারেটররা যাবেন এবং তারা যখন গিয়ে তথ্যটা নেবেন, দেখবেন ওই সার্কুলারেই বলা আছে তাদেরকেই পাশের কোনো প্রতিবেশীর বয়ানের উপর নির্ভর করতে হবে এবং এক্স্যাক্টলি এই জায়গাটাতেই ওই হিউম্যান ম্যানিপুলেশনটাই ঢুকে যেতে পারে হচ্ছে ডিজিটাল ম্যানিপুলেশনের জায়গায়। এবং হয়তো দেখুন, এটা দুদিক থেকে
থেকেই দুদিকে এটা কাটতে পারে। যে কোনো দিক থেকে কেউ বলতে পারেন যে ভোট যদি না দাও তাহলে আগামী দিনে কিন্তু তোমার নাগরিকত্ব থাকবে না। সো দে ক্যান ক্রিয়েট দ্যাট ফাউন্ডেশন। আমরা এই ভয়টা কিন্তু পাচ্ছি, না আমি ভয়টা না এখানে একটু পাওয়ার বুঝতে কোনো পারলাম না কারণ নেই। সব্যসাচী, যে ধরা যাক কোনো পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টি, ধরে নেওয়া যাক এক্ষেত্রে এ রাজ্যের শাসক দল, তারা কাউকে ভয় দেখাচ্ছে যে শোনো যদি ভোট না দাও তাহলে কিন্তু তোমার নামটা ভোটার তালিকায় থাকবে না। এসআইআর হয়ে ফাইনাল সে মেনে নিল, সে ফাইনাল ভোটার তালিকা বেরিয়ে গেল 7ই ফেব্রুয়ারি। ভোটটা আমরা যদি ধরে নিই যে স্বাভাবিক সময় যদি হয় তাহলে সেটা সামনের মার্চ এপ্রিল আর মের মধ্যে সেটা হওয়ার কথা। তারপর সে ভোট দিল কি দিল না তাকে কি ওখান থেকে জেরক্স নিয়ে এসে দেখাতে হবে নাকি যে আমি তোমাকে ভোট দিয়েছি? মৌপিয়াদি আজকের দিনে দাঁড়িয়ে এই যে ডিজিটাল ম্যাপিং এর কথা আসছে এবং ডিজিটাল ট্র্যাকিং এর কথা আসে, যে আমরা কিন্তু এটা বুঝতে পারি কিভাবে ম্যানিপুলেট করা যায়। বহু ক্ষেত্রে যদি একজন মানুষকে এই কোয়ার্শনের মধ্যে দিয়ে একটা রাখা যায় এবং তারপর যে এই যে খুলে রাখছে, ধরুন আজকে একটা বদমাইশির জায়গা আমার মনে হচ্ছে। আমি তোমায় একটা কথা বলতে পারি সব্যসাচী, দীর্ঘদিন ধরে ভোট কাভার করার অভিজ্ঞতা থেকে, বিশেষ করে এ রাজ্যে মানুষ এতটাই সচেতন যে কে কাকে ভোট দিচ্ছেন এটা তাদের জিজ্ঞেস করে জানাটা অত্যন্ত, আমি জানি সম্বিত আমার সঙ্গে একমত হবে, কাউকে আমি জিজ্ঞেস করলাম আর তিনি ভীষণ সরলভাবে বলে দিলেন যে আমি অমুককে ভোট দিয়েছি, বা কেউ ধরে নিলাম আশ্বাস দিল যে তুমি যদি ভোট না দাও তোমার ভোটার তালিকা থেকে, আমার দলকে ভোট না দাও তাহলে ভোটার তালিকা থেকে তোমার নাম বাদ দেবো। তারপর তিনি ওই মার্চ মাসে বা এপ্রিল মাসে গিয়ে ভোট দিয়ে এসে সেই দাদাকে বা দিদিকে এসে বললেন যে আমি কিন্তু এই দেখুন আমি কিন্তু ভোট দিয়েছি। এটা খুব আনলাইকলি, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে আর একটা জিনিস, যে কারণে আসামটা বাদ দেওয়া হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসাম ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে আসাম বাদ কেন? সদলদার প্রশ্ন এটাই, কেন আসাম বাদ? এনআরসি হয়েছে বলে? তাহলে মৌপিয়াদি বলুন, তাহলে কি ইলেকশন কমিশন বলছেন যে এনআরসির সাথে এসআইআর এর কোনো সম্পর্ক আছে? আমি উত্তর নেই সদলদা। না, প্রথম কথা হচ্ছে আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নয়, নির্বাচন কমিশন তার উত্তর দিয়েছেন। আরো যদি কিছু প্রশ্ন থাকতো সেটা আপনারা আজকে সুযোগ ছিল নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে পারতেন। হ্যাঁ বলছি তো, আমি সেটাই বলছি। হ্যাঁ তো তার কমিশন তাও শোনাবো। না সেটা আমি শুনলাম, যে প্রশ্নটা সবার মনে দানা বাঁধছে, আপনি বাংলা নিয়ে দানা বাঁধান। বাংলার সঙ্গেই কেরালা, তামিলনাড়ু, আসামে ভোট হওয়ার কথা, সেখানে আসামই একমাত্র রাজ্য যেখানে এসআইআর হচ্ছে না। এবং ইন্টারেস্টিংলি বাংলা, কেরালা এবং তামিলনাড়ু সেগুলো নন বিজেপি স্টেট, কেরালা আসাম একমাত্র বিজেপি স্টেট হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর অলরেডি যিনি এনআরসির পক্ষে আজ জ্ঞানেশ কুমার বসছিলেন তিনি সব বলে দিয়েছেন। এই মাফ করবেন, ইলেকশন কমিশনের পক্ষে যিনি ছিলেন তিনি সব বলে দিয়েছেন। এবার বোঝা না বোঝাটা আমি বলতে পারবো না, কারণ আমি তার প্রতিনিধি নয়। আমি বাংলাটা বলতে পারি, আমি বাংলায় বলতে পারি এবং বাংলারটা বলতে পারি। আমি বাংলা নিয়ে যদি আপনি অনুমতি দেন তাহলে এবার একটু বলি যে দেখুন, আজকে রাত থেকে ভোটার লিস্ট ফ্রিজ হবে এবং আজকে রাত থেকেই তৃণমূলের রাত জাগা আন্দোলন শুরু হবে। মা ভালো বলেছেন, যদি একটাও আজকে একটু মডিফাই হয়েছে নির্বাচন আপনার এই এসআইআর এর ক্ষেত্রে, যে কিছু মডিফিকেশন হয়েছে যেটা বিহারে ছিল না, তাতে আমাদের তৃণমূলের প্রতিনিধি যেভাবে বললেন আমি তাতে আশ্বস্ত। যেভাবে সকালবেলা আজকে শুনেছিলাম যে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এরা অন্তত বলেছে যে ভাই আদালতে যাবে, আমাকে জ্যান্ত জ্বালিয়ে দেবে না। কারণ গত কয়েকদিন আগে জ্বালানোর প্র্যাকটিস করছিল হয়তো দমদমে, সেইভাবে একটা ছেলেকে জ্যান্ত জ্বালিয়ে দিল, অন্তত সেটা জ্বালানো হবে না, শুনে আমি খানিকটা আশ্বস্ত। হ্যাঁ, আমি এটাও বলছি যদি কোনো বৈধ ন্যায্য ভোটারের নাম বাদ যায় সেই আন্দোলনে প্রদীপ্তদের সঙ্গে আমিও থাকতে রাজি আছি, কারণ সেটা রাজ্যের ক্ষেত্রে। আমি আপনাকে বলছি যে ও বলেছে যে আসাম হচ্ছে সবচেয়ে বড় অনুপ্রবেশের জায়গা, সেখানে কেন বাদ দেওয়া হলো এখন এসআইআর করা থেকে, আর পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয়, বুঝিয়ে দিয়েছে ওটা প্রথম হলে এটা দ্বিতীয়, হ্যাঁ এটা দ্বিতীয় অনুপ্রবেশের জায়গা, এখানে কেন করা হবে। এই যে বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে আমি একমত নয়। আমরা পুরোটাই যে অ্যাপ্রিহেন্ড করছি, পুরোটাই যে আলোচনা করছি, সমস্তটাই অ্যাপ্রিহেনশনের উপরে, যে কি হতে পারে, কি হতে পারে না, হলে কেমন হবে, আমরা হওয়াটা অবধি অপেক্ষা করি। আমি আসবো এর প্রসঙ্গে, আমি সম্বিতের কাছেও আসবো, সম্বিতের কাছে বিস্তারিত অ্যানালিসিস। একটা ব্রেক আমাকে নিতেই হবে, ইনফ্যাক্ট আমি সম্বিতের কাছেও মাফ চেয়ে নিচ্ছি কারণ একটা ব্রেকে যেতেই হবে। ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আমি সম্বিতের কাছে যাবো। সম্বিত, আজকে যে 12 রাজ্যে, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর ঘোষণা করলেন জ্ঞানেশ কুমার, এর টেক অ্যাওয়ে কি?
যে এসআইআর এর প্রক্রিয়াটা সেটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেটা একদম স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটাকে নিয়ে একটা যুদ্ধের আবহ তৈরি করা হচ্ছে এবং সেই যুদ্ধের আবহের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের রসদ পাচ্ছে এবং সেটা নিয়ে মানুষের মনে ভীতি তৈরি হচ্ছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কেন এই নিয়ে এত প্রশ্ন উঠছে? কারণ বিহারের ক্ষেত্রে আমাদের সামনে সেটা জ্বলন্ত একটি উদাহরণ। সেখানে আমরা দেখেছি যে অনেক রকমের অস্বচ্ছতা ছিল, সেখানে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা জানি না যে এই 47 লক্ষ ভোটারের নাম যে বিহারের ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের মধ্যে কতজন নেপালের বাসিন্দা ছিলেন, কতজন বাংলাদেশের বাসিন্দা ছিলেন, কতজন মায়ানমারের বাসিন্দা ছিলেন, সেই ব্রেকআপ কিন্তু ইলেকশন কমিশন আমাদের এখনো পর্যন্ত দেয়নি। অথচ এইটাই কিন্তু একটা বড় অবজেক্টিভ এই এসআইআর এর ব্যাপারে বারবার করে উঠে আসছে, সেটা ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তিতে হোক, সেটা রাজনৈতিক দলের বক্তব্যে হোক। এবং যেটা সবচেয়ে আশঙ্কার বিষয় মতিয়া, সেটা হচ্ছে যে যারা উচ্চবিত্ত, যারা মধ্যবিত্ত, যারা শিক্ষিত, যারা তাদের সমস্ত শংসাপত্র ঠিকঠাক করে রাখেন, যারা জানেন কিভাবে এই শংসাপত্র দেখাতে হবে, যারা বুঝতে পারছেন যে এই প্রক্রিয়া কিভাবে হবে, যারা বুঝতে পারছেন অনলাইনে কিভাবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়া যাবে, তাদের ক্ষেত্রে আশঙ্কা ততটা নেই যতটা আশঙ্কা কিন্তু যারা গরিব মানুষ, যারা গ্রামের মানুষ, হয়তো তেমন তাদের পড়াশোনা করা নেই, তাদের একটা মনে ভীতি তৈরি হয়ে রয়েছে, তাদেরকে সাহায্য করা, তাদেরকে রক্ষা করা বা প্রোটেক্ট করা কিন্তু কর্তব্য হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর। তারা যদি শুধুমাত্রই এই একটা বিরোধের আবহের মধ্যে, যুদ্ধের আবহের মধ্যে চলে যায়, তাহলে প্রক্রিয়াটি আরো জটিল হবে এবং সেটাই হয়তো কেউ কেউ চাইছেন যে যেটা জটিল হোক এবং তার থেকে আগামী বিধানসভা নির্বাচনে অন্তত পশ্চিমবঙ্গে তার কোনো ফায়দা নেওয়া যায়। কাজেই এই জিনিসটা দেখতে হবে যে এই প্রক্রিয়াটা কাউকে নাম বাদ দেওয়ার ব্যাপারে নয়, যারা যোগ্য ভোটার তাদেরকে এই তালিকাতে যুক্ত করা যায় যাতে এবং রাখা যায় যাতে, সেটার প্রক্রিয়া। কিন্তু উল্টোটাই দেখা যাচ্ছে এই ক্ষেত্রে। আরেকটি বিষয় একটু ছোট্ট করে আমি বলার চেষ্টা করবো যে এই যে যে নথিগুলো দেখানোর কথা বলা হয়েছে এবং আধার নিয়ে এত বিতর্ক হচ্ছে, এবং তার থেকেও যেটা বড় কথা যে নির্বাচন কমিশন যারা নিজেরাই ভোটার আইডেন্টিটি কার্ড বা এপিক কার্ড এপিক যারা দিয়েছেন তারা সেটাকেই অস্বীকার করছেন, সেটাকে নথি হিসেবে মানতে রাজি নন। একটি বিষয় উঠে এসেছে সুপ্রিম কোর্টের চাপে যে আধার কার্ড তাকে যুক্ত করতে হয়েছে, কিন্তু তা আবার বলা হচ্ছে সেটা শুধুমাত্র আইডেন্টিটি এবং সেটা জন্মের বা ভারতীয় নাগরিকত্বের পরিচয় নয়। কিন্তু যে যে তালিকায় যে 12টি নথি রয়েছে তার মধ্যে কোনটা আপনি বলুন তো, যে তাদের মধ্যে দুই একটি বাদ দিলে, যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট যদি আমি বাদ দিয়ে দিই আর বাকি কোন বা পাসপোর্ট যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কোন জায়গায় আপনি শুধু বার্থ ডেটের সেখানে নথি পাবেন? আপনাকে যদি জঙ্গলের অধিকারের শংসাপত্র দেওয়া হয়, কোনো সরকার দিয়ে থাকে, সেইটা আপনি জমা করতে পারবেন। আপনাকে যদি বাড়ি বরাদ্দের কোনো নথি দেওয়া হয় সরকারের তরফ থেকে, সেটা আপনি জমা করতে পারবেন। তো সেখানে অনুপ্রবেশ কে করে এসেছে, অনুপ্রবেশকারী কারা এসেছে, তারা এই যদি শংসাপত্র পেয়ে গিয়ে থাকে, তো আপনি কিভাবে সেটাকে জাস্টিফাই করবেন? অথচ আধার, যেটা সব জায়গায় গ্রহণযোগ্য হয়ে উঠেছে সারা ভারতবর্ষে, সেইটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ধরনের অনেক ধরনের প্রশ্ন, অস্বচ্ছতা, যেটা থেকে ইলেকশন কমিশন, যেটা আজকের সাংবাদিক বৈঠকের ক্ষেত্রে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে বিহার থেকে তারা অনেক শিক্ষা নিয়েছেন এবং সেটা থেকে কিছু কিছু তারা সংস্কার করতে চাইছেন প্রক্রিয়াটার মধ্যে। কিন্তু এতে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো এবং তাদের যে ব্লক লেভেলের যে যারা কর্মীরা রয়েছেন, যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। তাদের দায়িত্ব একেবারে সংঘর্ষ সম্বিত, বা আমি এই মারপিট প্রসঙ্গে করা আসবো। নয়। আমি একটু দেখে নিই যে এরপর রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া। কুণাল ঘোষ, মোহাম্মদ সেলিম এবং শুভেন্দু অধিকারী তারা কি বলছেন একটু শোনাবো। আমরা নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকা চাই, আমরাই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন। এখন সেটা করতে গিয়ে যদি জেনুইন ভোটার বা জেনুইন সিটিজেন, নাগরিককে তাদের যদি হয়রান করা হয়, তার বাবা কোথায় ছিলেন, তার মা কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি, যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। কারণ আমরা চাই ত্রুটি মুক্ত ভোটার তালিকা। কোন প্রকৃত ভোটারের নাম কাটা বাদ দেওয়া যাবে না। এই জন্য আমরা বুথে বুথে বিএলএ দিচ্ছি এবং বিএলওরা যখন এই কাজ করবেন
বিশেষত যুব সম্প্রদায়কে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সতেজ সজীব হয়ে থাকতে হবে পাশে, যাতে কোনো রকমের এই মিথ্যাচার না করতে পারে। ইলেকশন কমিশনকে আমরা দাবি জানাচ্ছি স্বচ্ছতার সঙ্গে করতে হবে। আর মানুষের কাছে আমাদের কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রেড ভলান্টিয়ারের মতো তারা দেখবেন যাতে ভোটার লিস্টের নাম কোনো অজুহাতে যাতে না কাটা যায়। তা সেখানে যদি দেখা যায় যে নাম ভুল অন্যান্য যা কিছু আছে সেটা ঠিক করতে হবে। এসআইআর হলে তো তালিকা ফ্রিজ হবে, বলবে কি ওয়েলকাম করবো। প্রতিদিন বলছি, 4 বার করে বলছি, নো এসআইআর নো ইলেকশন। প্রদীপ্ত, কোথাও কি এই ঘোষণার পর আমরা যে রিয়াকশন দেখছি, যেটা একটু সজলদাও বলছিলেন, বিশেষ করে তোমাদের তরফ থেকে, সেটা কি কোথাও স্তীমিত? তোমরাও কি একটু হিসেবে, তোমরাও কি এটাতে কনভিন্স যে পদ্ধতি, যেটা সম্বিত একটু আগে বললো, যে বিহারের থেকে ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবার নির্বাচন কমিশনও বেশ কিছু রেকটিফিকেশন সমেত এই প্রক্রিয়াটাকে সেটাকে শুরু করতে চলেছে? আমি সেটা তোমার প্রথম আলোচনাতেই বলে দিয়েছিলাম যে আমাদের বিরোধীদের একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ফল এটা, যে এই ধরনের সংশোধনগুলো হয়েছে এবং ট্রায়াল আর এরর তো ওরা করেছে, করে তো মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এখন তুমি যদি যে শংসাপত্রগুলোর বিবরণ যদি দেখো, সেই বিবরণে তুমি দেখবে যে এডুকেশনকে বেসিস করছে, মানে ক্লাস 10 পাস বা এরকম সেই সার্টিফিকেটটাকে বেসিস করছে। কেন বলছি? কারণ পাসপোর্ট সবার কাছে নেই, তার পার্সেন্টেজ কত, এই জায়গাগুলো ভাবার চেষ্টা করো। কিন্তু এপিক কার্ড সবার কাছে আছে, আধার কার্ড সবার কাছে আছে, তার মানে যে শংসাপত্রটা সবার কাছে আছে, আমি সেটাই বলছি, যে শংসাপত্রটা সবার কাছে আছে সেটাকে নিয়ে বিতর্ক করা হচ্ছে। তোমরাই যেখানে বলো যে সরকারি প্রকল্প অনুযায়ী বিভিন্ন, ধরা যাক লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন রকমের ভাতার ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি কাভারেজ থাকে, তার কাভারেজ থাকে, তাহলে তো আধার নিয়ে আশঙ্কার কোনো জায়গা নেই। সেটাই তো বলছি, এবং সুপ্রিম কোর্টে সেখানে আমাদের জয় হয়েছে, এবং এই আধার প্যান লিঙ্ক তো আমাদের কেন্দ্রীয় সরকারই করেছে, তার জন্য ফাইনও নিয়েছে নির্দিষ্ট সময়, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করে দিয়েছে, তাতে দেখা যাচ্ছে অনেক বেশি টাকা ঢুকে গেছিল ওই ডিমনিটাইজেশনের সময়, সেগুলো আমরা কম বেশি দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি টার্গেটেড করার চেষ্টা হচ্ছিল, যে নো এসআইআর নো ভোট, যেটা শুভেন্দুদা বললেন, সেখানে ধর্মের প্রসঙ্গটা টার্গেটেড কি? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে, দেখুন সম্বিত বাবু একটা কথা বলেছেন, 47 লক্ষ লোকের নাম বিহারে বাদ গিয়েছে, কিন্তু এরা কারা? রোহিঙ্গা, এরা বাংলাদেশ, এরা নেপালি, কেউ জানায়নি। এটা হয়তো ইসিয়া আপনাকে জানায়নি বা জনগণকে জানায়নি, এটা যেমন ঘটনা, সেরকম 47 লক্ষ লোক প্রতিবাদও জানায়নি একজনও। সেদিকটাও নজর দিন, যে 47 লক্ষ মানুষ, তারা কেউ প্রতিবাদটাও রেজিস্টার করেনি। তার মানে তারা যারা পালিয়েছে, যারা চলে গেছে, যারা মরে গেছে, এখন মরে যাওয়া লোক তো আর এসে প্রতিবাদ করতে পারে না। এই যে কুণাল বাবুর আজকের বক্তব্য ভালো লাগলো, সকালে তো আঁতকে উঠেছিলাম, একজন বিধায়কের বক্তব্য চালাচ্ছিল যে জ্বালিয়ে দেবে, যে একজন জেনুইন ভোটারের নাম বাদ গেলে ঠিক আছে আন্দোলন হবে। এরকম একজন জেনুইন মানুষ বলছেন যখন, যাকে 3.5 বছর জেল খাটালো সরকার, কিন্তু তিনি একটিও প্রতিবাদ করেননি, তিনি প্রতিবাদ করবেন 1 লক্ষ লোক নিয়ে, বা তাদের দল প্রতিবাদ করবেন, আমি মানলাম। আমি বলছি যে পুরো জিনিসটা হতে দিন, নিশ্চয়ই বাদ যাবে নাম বাদ যাওয়া নিয়ে অবৈধ, মৃত, চলে যাওয়া, ডবল এন্ট্রি ভোটার সব বাদ যাবে, এবং রাষ্ট্রবাদী একজন মুসলমানেরও নাম বাদ যাবে না। এটা শুভেন্দু অধিকারী বারবার বলছে, এখন ওরা কোন কান দিয়ে শোনে, কোন কান দিয়ে শুনতে পায় না প্রদীপ্তরা, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই, এই ধরুন যদি 2 লাখ 5 লাখ, শুভেন্দুবাবুর কথা 1 কোটি, কিছুও যদি বাদ যায়, এমন তো পরে আবার দেখা যাবে না যে এই লোকগুলো এতদিন লক্ষ্মী ভান্ডার পেত, এই মৃত লোকগুলো বা বাদ যাওয়া লোকগুলো, না থাকা লোকগুলো, তারা 100 দিনের টাকা পেত, তারা রেশন পেত, এগুলো দেখা যাবে না তো? আপনি আগে সেটা অ্যাসিওর করুন যে না, এরম একজনও লোক দেখা যাবে না যে 47 লাখ হোক, 50 লাখ হোক, 1 লাখ হোক, 1 কোটি হোক, তাদের মধ্যে কেউ লক্ষ্মী ভান্ডার তুলত। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এগুলো দেখা যায়। একদম 10 সেকেন্ডের রেসপন্স আমি বলবো, এটা কি বিজেপি এনশিওর করতে পেরেছিল? যেহেতু 14,000 লোক ওখানে পুরুষ হয়ে মহারাষ্ট্রে মহিলাদের ভাতা পাচ্ছিল, সেটা কি বিজেপি এনশিওর করতে পারবে? তার মানে তুমি বলছো তুমি এনশিওর করতে পারছো? আমি তা বলছি না, আমি বলছি মহিলাদের ভাতা দিচ্ছিল, একটা তো নিশ্চয়ই অপরাধ, কিন্তু তুমি তোমারই জানে যে একটা তুমি মৃত ভোটারদের লক্ষ্মী ভান্ডার দাওনি তো এতদিন। না, কেন দেবে? ভালো, আমি চন্দনদার কাছে আসি। চন্দনদা, দেখো এখানে না এই আলোচনাটার একটা ফ্রেম তুমি যদি পশ্চিমবাংলাকে দেখো,
স্পেশালি আমি তোমাকে যেটা আসাম নিয়ে তুমি প্রশ্নটা করেছিলে, এখানে খুব স্বাভাবিক, এটা কিন্তু একটা কথা বলেছে, ডিরেক্টিভে বলেছেন যে মানে ইলেকশন কমিশন, যে ওখানে এনআরসি হয়েছে। এখন এনআরসির যে রুল আর এখানে এসআইআর এর যে রুল, এই কমপ্লেন্স কিন্তু সম্পূর্ণ আলাদা। সুতরাং এই ইমপ্লিকেশনটা যদি একটা ভয়াবহতা পশ্চিমবাংলার ভোটারদের ওপর আসে, দিস ইজ আ সাইকোলজিক্যাল এফেক্ট, এটা অস্বীকার করে লাভ নেই। সেকেন্ডারি যেটা, সেটা হচ্ছে যে আমাকে দেখতে হবে 2002-এ, যেটা আমি ইলেকটোরেট ম্যাপিংয়ের কথা বলছি, আর 2024-এ প্রায় দেখা যাচ্ছে, অ্যাজিউম করা যাচ্ছে প্রায় 3 কোটির ওপর ভোটার যারা নতুনভাবে এখানে জয়েন করছে। যদি এই সংখ্যাটা হয়, আমরা কিন্তু বারবার না ডিলিশন নিয়ে কথা বলছি, একটিও ভোটার যেন বাদ না যায় জেনুইন। আমি কিন্তু অন্যদিকেও একটু কন্টেমপ্লেট করতে চাই যে জেনুইন যেসব প্রমোটিভ ভোটার, অর্থাৎ যারা এই সময়ের মধ্যে এই ভোট সিস্টেমের মধ্যে এসছেন, তারাও যেন বাদ না যায়। আমরা কিন্তু এদিকটা খেয়াল করছি না। এই ইনক্লুশনটা কিন্তু বিহারের ক্ষেত্রে ঘটেছে। বিহারের ক্ষেত্রে 21 লক্ষ নতুন ভোটার, সেখান থেকে 3,66,000 ভোটারকে আবার ডমিনেট করা হয়েছে। বোঝা গেছে এরা ফলস ফেক, তাদের আবার ওখান থেকে বার করে দেওয়া হয়েছে। মানে এটা একটা জটিল প্রসেস। আমরা রাজনৈতিকভাবে যে আলোচনাটাই করি, আমাদের এটা বুঝতে হবে যে পশ্চিমবাংলা কিন্তু আরো সেন্সিটিভ, কারণ সব থেকে বেশি বাংলাদেশের সাথে বর্ডার লাইন আছে, অনুপ্রবেশের সমস্যা আছে, কেউ অস্বীকার করছে না। অ্যাট দি সেম টাইম বুঝতে হবে এই অনুপ্রবেশকে গার্ড করতে গিয়ে বা তাকে ডেসক্রাইব করতে গিয়ে আমি জেনুইন ভোটারের ক্ষেত্রে ঠিক ধ্যান দিতে পারলাম কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে সব্যসাচী আধার ইনক্লুডেড হওয়ার পর, সুপ্রিম কোর্টের নির্দেশে আধার ইনক্লুডেড হচ্ছে, ওই নথির মধ্যে আধার ইনক্লুডেড হওয়ার পর থেকে কি শুরুতে যে আশঙ্কার বাতাবরণটা ছিল, ততটা আশঙ্কার জায়গা থাকছে আদৌ? মৌপিয়াদি, এই আশঙ্কাটা সম্পূর্ণভাবে রাজনৈতিক। 1 নম্বর, যে নির্বাচন কমিশন যদি তাদের যে সাংবিধানিক যে ক্ষমতা, তার যদি সঠিক প্রয়োগ করেন, কোনো রকম যে ধরনের প্রভাবিত হওয়ার যে ধরনের অভিযোগ আসছে, সেই অভিযোগগুলোকে দূরে সরিয়ে রেখে তারা যদি প্রয়োগ করেন, একটা আশঙ্কাও টেকার কথা নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের দেশে বা আমাদের রাজ্যে নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশন, যখন তাদেরও দেখেছি তাদের ভূমিকা নিরপেক্ষভাবে তারা প্রমাণ অনেক ক্ষেত্রেই দিতে পারেন না বা সন্দেহের ঊর্ধ্বে থাকছে না। দ্বিতীয়ত, পশ্চিমবাংলার এর আগের নির্বাচনগুলিতে আমরা দেখেছি, বিশেষত বিধানসভা নির্বাচনগুলি আসার আগেই এনআরসিকে খুঁচিয়ে দেওয়া হয় বারবার করে। এইবার যেহেতু এনআরসির ইস্যুটা অন্তত 2টো নির্বাচনের ক্ষেত্রে বারবার দেখা গেছে যে এনআরসি হবে, তারপর এনআরসির কোনো গন্ধ নাম এগুলো পাওয়া যায় না নির্বাচন চলে যাবার পর, এখন এই এসআইআর এর এই পটভূমিটাকে ব্যবহার করে একটা যুদ্ধ, যেটা একটু আগে মাননীয় বিশ্লেষক মশাই যেটা বললেন, যে একটা রাজনৈতিক যুদ্ধ তৈরি করে দেওয়া, যেখানে খানিকটা প্রদীপ্তদের দলের ভূমিকা রয়েছে। তারা বললেন প্রথমে না এসআইআর হবে না, আজকে তারা আবার ভিজে বিড়ালের মতন হয়ে গেলেন। আবার উল্টো দিকে যে কথাটা বারবার করে রোহিঙ্গা বার করে দেবো, বিদেশিদের বার করে দেবো, সম্পূর্ণ ভ্রান্ত একটা জায়গার মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, যেটাই বিশ্লেষক মশাই যেটা বলেছেন, মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করাটা খুব জরুরি। রাজনৈতিক দলগুলির প্রত্যেকের কাজ হচ্ছে এক্সক্লুশন তো নিশ্চিতভাবে ডেড ভোটার্স বাদ দিতে হবে, যে সমস্ত শিফটেড ভোটার্স বাদ দিতে হবে, বা সেখানে শিফটিং এর ক্ষেত্রে কি রিপোর্ট আছে সেটা দেখতে হবে, এনকোয়ারি এনুমারেটররা ঠিক করে করছেন কিনা সেটা দেখতে হবে, এনুমারেটরদের উপর কেউ গিয়ে বাইরে থেকে চাপ দিচ্ছেন কিনা সেটা দেখতে হবে। আমরা শুনেছি অনেক এনুমারেটর স্কুলের টিচার, তাদের উপরে পর্যন্ত গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা বিভিন্ন সময় বলেন যে না, কোনো বাদ দেওয়া যাবে না, আমরা যা বলছি সেগুলোকেই দিতে হবে। আর শেষ যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মানুষগুলির যাতে তাদের নাম, এই যে ইনক্লুশন নতুন নামের ক্ষেত্রে, সেটার যে সুযোগ থাকছে আগামী দিনের ভোটার, তাকে নিশ্চিত করতে হবে। আমার মনে হয় এই 5 পয়েন্টসের উপর আমরা যদি নিশ্চিত থাকি এবং এই ইস্যুটাকে রাজনৈতিক দলের যে এই মুখোমুখি লড়াইয়ের ইস্যুতে না বানিয়ে মানুষের পাশে থাকার জায়গাটাকে রাজনৈতিক দলের কর্তব্য হিসেবে আমরা পালন করি, তাহলে আমার মনে হয় যে এসআইআর কে অন্ততপক্ষে নাগরিকত্ব বিহীন করে দেবার থ্রেট হিসেবে বা নাগরিকত্ব দিয়ে দেবো এরকম একটা ভুল ভ্রান্ত প্রলোভন দেখানোর জায়গায় আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। অন্ততপক্ষে ভোটার লিস্ট মানে লেট আস অ্যাজিউম দ্যাট দে আর আওয়ার সিটিজেন। আসবো এক সেকেন্ড প্রদীপ্ত, আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আজকে জ্ঞানেশ কুমারকে একদম নির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল যে বাংলায় এসআইআর হতে দেব না বলা হচ্ছে, সে রাজ্যের শাসক দল বলছে, কি উত্তর দিয়েছেন তিনি?
कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी, वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की, वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रही। আমি সম্বিতের কাছে আসবো। সম্বিত, ইন্টারেস্টিংলি আজকে যখন প্রশ্নোত্তর পর্ব চলছিল, সেই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে বেশিরভাগ প্রশ্নই আমরা দেখলাম যে একদম বাংলা রিলেটেড। সত্যি কি মনে হয়, অন্তত আজকে শাসক দলের যে রিয়াকশন দেখা যায়, সত্যি কি মনে হয় যে আগামী কয়েক মাস এই এসআইআরকে কেন্দ্র করে এই রাজ্যের যে রাজনৈতিক রূপরেখা সেটা কোনো টার্ন নিতে পারে, বা পশ্চিমবঙ্গেই এসআইআর এর ইমপ্লিমেন্টেশন সবচেয়ে কঠিন হতে পারে, এরকম কোনো ভাবনার জায়গা আদৌ আছে? না, যেটা শাসক দলের পক্ষ থেকে, এবং প্রদীপ তো আজকে আছেন এখানে, উনি যেরকম ভাবে বললেন এবং যে প্রতিক্রিয়া আমরা কুণালদার মুখ থেকেও শুনলাম, তাতে তো বোঝা যাচ্ছে যে শাসক দল যে আগে রণংদেহী মূর্তিটা ধারণ করার কথা ভেবেছিল সেটা থেকে তারা সরে আসছেন। কিন্তু তারপরেও একটু প্রশ্ন থাকবে, যেটা আমার মনে হয় যে 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 স্থানীয় স্তরে যখন এই রেমিনারেশন ফর্ম দেওয়া হবে এবং সেটা নেওয়া হবে, শংসাপত্র দেবে বিএলওরা, তারা যাবেন বাড়ি বাড়ি, সেক্ষেত্রে সাময়িকভাবে কোনো কোনো জায়গায় সংঘর্ষ, কোনো কোনো জায়গায় বিরোধ প্রতিবাদ এসব হতে পারে। এবং আমার মনে হয় যে যে নির্বাচনের প্রক্রিয়া বা নির্বাচনী প্রচারের প্রক্রিয়া হয়তো জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা বোধহয় তার আগে থেকেই, এই দিওয়ালি তো মিটেই গেছে, উৎসবের পর্ব প্রায় মিটে গেছে, তো এখন থেকেই সেই প্রক্রিয়াটা মনে হয় শুরু হয়ে যাবে। এবং কোনো পক্ষই চাইবে না, সেটা বিরোধী হোক বা রাজ্যের শাসক দল হোক, তারা দুপক্ষই চাইবে যে এই যে অবস্থা তার একটা ফায়দা নিতে, এবং সেই ফায়দাটা কিন্তু এই এই যে প্রক্রিয়াটা চলবে তার মধ্যেই হয়তো হবে। এবং সেটা কি পর্যায়ে যাবে সেটা ডিপেন্ড করছে যে রাজনৈতিক দলগুলো কতটা শৃঙ্খলা পরায়ণ হয়ে বা দায়িত্বশীল হয়ে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন। এবং একটি কথা আমি বলবো, যে চন্দনদা খুব খুব উপযুক্ত ভাবে তুলেছেন প্রসঙ্গটা। দেখুন, যারা 2002-03 পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় ছিল, বা তাদের বাবা মার নাম ছিল, বা তাদের বয়োজ্যেষ্ঠ কোনো পরিবারের কারোর নাম ছিল, তাদের কোনো চিন্তা নেই। 2002-03 থেকে এই 2024 পর্যন্ত যারা তাদের বাসস্থান বদল করেছেন, বা তাদের নাম আগে ছিল না, বা তাদের বাবা মার নাম আগে হয়তো ছিল না, তাদের বাবা মা হয়তো আগেই মৃত হয়েছে, ইত্যাদি ইত্যাদি, অনেক রকমের প্রক্রিয়া, অনেক রকমের জটিলতা তৈরি হতে পারে। সমস্যা কিন্তু তাদের নিয়ে। এবং এই নির্বাচন কমিশনের এটা একটা ডিম আগে না মুরগি আগের মতো ব্যাপার, যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে যারা ভারতীয় নাগরিক তাদের নাম এই ভোটার তালিকায় রাখা। নির্বাচন কমিশনের কাজ আবার এটা নয় যে যারা ভারতীয় নাগরিক তাদেরকে চিহ্নিত করা। কিন্তু এইখানে যে প্রক্রিয়াটা এমন ভাবে দাঁড়িয়ে যাচ্ছে, যাতে মনে হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটা, এবং এনআরসি প্রসঙ্গে যখন এসছে, আসামকে যখন বাদ দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি, মনে হচ্ছে পুরো প্রক্রিয়াটাই এই নাগরিকত্ব দেওয়ার একটা প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। এবং সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু খুব ক্রিটিক্যাল, যেটা সবাই প্রায় উল্লেখ করলেন, যে অনুপ্রবেশ কিন্তু এখানে হয়েছে, বাংলাদেশ থেকে বহু মানুষ এখানে এসছেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই। তারা অনেকে অবৈধভাবে বসবাস করছেন। এবং সবচেয়ে বড় কথা, আমি সজলদার কাছে হয়তো তুমি প্রশ্ন রাখতেই পারো, সেটা হচ্ছে মতুয়া কমিউনিটি যারা, তারা কিভাবে দেখছেন এটাকে, তাদের মনে কোনো আশঙ্কা তৈরি হচ্ছে কিনা, এইসব অনেক ধরনের জটিলতা থাকবে। কিন্তু সেটা কিরকম ভাবে সামাল দেবে রাজনৈতিক দলগুলো এই কয়েক মাসে, 2 মাস 3 মাসে, সেইটা দেখতে হবে। আমি এই প্রশ্নটা নিয়ে, এক হচ্ছে যে এই মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ, তাদের প্রসঙ্গ নিয়ে, কারণ মতুয়া মন জয়ে আমরা দেখেছি যে এ রাজ্যের শাসক দল এবং বিজেপি তাদের কারোরই কোনো চেষ্টার কমতি নেই, এবং আমরা রীতিমতো ঠাকুর বাড়িতে সেখানে রাজনৈতিক চির দেখেছি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, সজলতা, আমরা আজকে দেখলাম যে জেলা শাসক স্তর থেকে শুরু করে বিভিন্ন স্তরে একটা ব্যাপক রদবদল হয়েছে। যে ব্যাপক রদবদল নিয়ে বিজেপির তরফ থেকে মুখ্য নির্বাচন আধিকারিক থেকে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু আজকে যখন জ্ঞানেশ কুমারকে নির্দিষ্টভাবে এই নিয়ে, আবারও বলছি যে সবচেয়ে বেশি প্রশ্ন আজকে তাকে ফেস করতে হয়েছে বাংলা রিলেটেড, এই রাজ্য রিলেটেড। তাকে যখন প্রশ্ন করা হয় এসআইআর লাগু হওয়ার আগে, আজকে সেটা রাজ্য টেকনিক্যালি করতে পারে, এসআইআর
প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর যদি করতে হয় তাহলে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে বা আলোচনা সাপেক্ষে এটা করতে হবে। না স্বাভাবিক, তাহলে আজকে আপত্তি কিসের তোমাদের কোনো আপত্তি নেই, এই রদ বদলে? নালিশ করে চিঠি তো আরে দিয়েছো। না, তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে নির্বাচন কমিশনে এই যে এসআইআরটা হচ্ছে, এই এসআইআরটার অফিসিয়াল ডিক্লারেশন কিন্তু আজকের নয়। এই এসআইআরটা বিহার ব্যতি রেখে সারা ভারতবর্ষের ডিক্লারেশনটা, আমি আপনাকে সেই চিঠিটাও দেখাতে পারি। এটা হয়েছে আপনার 5ই জুলাই, 5ই জুলাই, যেখানে পরিষ্কারভাবে বলা আছে হ্যাঁ যে মানে আপনার এসআইআর এর সম্বন্ধে ইলেকটোরাল রোলস অ্যান্ড WRT 1/1/2026 অ্যাজ দ্য কোয়ালিফাইং ডেট রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা পরিষ্কার করে বলা আছে। এই এটা নোটিশটা পাবলিশড হয়েছে 5 জুলাই। তো ফলে স্বাভাবিকভাবে সেইখানে একটা অভিযোগ থাকবে। হ্যাঁ, কিন্তু এই যে সরকার করলেন কেন, এটা নির্বাচন কমিশন করতেন কিনা, এবার কি কারণে করলেন, এটা তো ঠিক যে এসআইআর এর পথ প্রশস্ত করার জন্য তৃণমূল সরকার আগেই ইসির কাজটা এগিয়ে দিলেন, এটা তো কেউ বিশ্বাস করবে না। তাহলে এর পেছনে ছকটা কি? হ্যাঁ, এই ছকটা বুঝতে আরো নিশ্চয়ই 24 থেকে 48 ঘন্টা আমাদের সময় দিতে হবে। দাদা দেখো, দিদি দেখো, দাদা মতুয়াদের নিয়ে কোনো উত্তর দিলেন না। এবং শান্তনু ঠাকুরের যে রিসেন্ট বক্তব্য, যে বলেছেন যদি তোমাদের নাম বাদ চলে যায়, বিশেষ করে ঢালির যখন নাম বাদ গেল গোবরডাঙ্গায়, আমি নাগরিকত্বের ব্যবস্থা করে দেবো। এই যে 2019 সাল থেকে ও যে একটা সাদা ফর্ম বিক্রি করছে এবং সেখানে বলছে তোমরা না এখানে ফিল আপ করো, তোমাদের নাগরিকত্ব দিব, তার আগে 14 সালেও করেছে। আমরা যারা বনগাঁর ভোটার, আমরা যারা বনগাঁয়ের এখনো রাজনীতির সঙ্গে যুক্ত, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নাগরিকত্ব কার্ডটা দেখিয়ে, ওখানকার দক্ষিণের বিধায়কের নাম নেই 2002 সালে, উত্তরের বিধায়কের বাবা মার নাম নেই, তাদের কি হবে দিদি? তারা তো হিন্দু, তাহলে সেক্ষেত্রে তারা কি ডিভোটার হয়ে যাবে? আমি বলছি এই ভয়টাও কিন্তু সমান্তরাল আমাদের কাছে, যে ভয়টা এই নারায়ণ, এই ঢালি যিনি গোবরডাঙ্গায় ইতিমধ্যে বাদ হয়েছেন, যার নাম আছে ইতিমধ্যে সাতক্ষীরায় বাংলাদেশের, এই সমস্যাটা বিজেপি কিন্তু নিজেদের পকেটে বারবার নেওয়ার চেষ্টা করেছে, তার ফল তারা পেয়েছে। কিন্তু মানুষ অত বোকা হবে না, সেটা রানাঘাটের মতুয়া সভাতে পরিষ্কার হয়ে গেছে। এই ব্যাপক প্রশাসনিক রদবদল সত্যি কি এটা নিয়ে প্রশ্ন তোলার জায়গা রয়েছে? সম্বিত শুনতে পেলে? প্রশাসনিক রদবদল নিয়ে যেটা ঘটেছে সেটা একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। যদি দেখো যে টাইম লাইনটা ইলেকশন কমিশন আজকে দিয়েছে, তাতে ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে। ফেব্রুয়ারি পরে মার্চ নাগাদ ইলেকশন কমিশন হয়তো নির্বাচনের তারিখও ঘোষণা করে দেবে। কাজেই রাজ্য সরকারের হাতে আর কোনো অপশনই ছিল না যে এই রদবদল তারা এখনই করতে পারে, এবং তারা সেটাই করেছে। এবং নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে নোটিফিকেশনটা অনেক আগেই দেওয়া হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর হবে বলে, কিন্তু প্রক্রিয়াটা শুরু হলো আগামী কাল থেকে শুরু হচ্ছে, বা 12টার পর থেকে শুরু হচ্ছে। তার আগে সরকারি রদবদলগুলো করে নিল, নির্বাচনের আগে যেটা করতো সেটা এখন করে নিল। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। অর্থাৎ আজ রাত 12টাতেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে এবং তারপর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেখানে এসআইআর প্রক্রিয়া চালু হচ্ছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। অত্যন্ত ক্রুশিয়াল একটা সময়, যে সময় ডোর টু ডোর বিএলওরা তারা যাবেন ইননিউমারেশন ফর্ম নিয়ে, এবং সেখানে কি কি নথি লাগবে, ডেফিনেটলি সুপ্রিম কোর্টের নির্দেশে পরিচয়পত্র হিসেবে আধারের ইনক্লুশন, সেটা একটা স্বস্তির জায়গা তৈরি করেছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যি কি এসআইআর সেটা এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে এ রাজ্যে সবচেয়ে বড় ইস্যু হতে চলেছে? সেটার উত্তর হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই পাওয়া যাবে। তার আগে আগামীকাল আমাদের নজর থাকবে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ডাকা যে সর্বদল বৈঠক, তার দিকে। আপাতত এখানেই শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি।